ধানের শীষের বিপুল বিজয় জনগণকে উৎসর্গ করল বিএনপি। জামায়াতের রাজনীতি পছন্দ করেনি মানুষ, বললেন ফখরুল। গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মুক্ত একটা সমাজের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে। মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন সালাউদ্দিন। ডক্টর জাহিদ সহ স্থায়ী কমিটির একাধিক সদস্য। টেকনোলজিক্যাল মন্ত্রী হিসেবে থাকতে পারেন চমক। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে শুরু হচ্ছে নতুন আরেকটি অধ্যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি এবং এর মধ্য দিয়ে সরকার গঠনের পথে আছে দলটি। দর্শক, এই সব খবরই জানাবো। আপনাদের স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস অ্যান্ড হসপিটাল ভোট গণভোট আয়োজনের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া এবং আমার সাথে রয়েছেন জান্নাতুল কলি। অনেক ধন্যবাদ আপনাকে সাদিয়া। দর্শক, আপনাদেরকে মূল শিরোনাম আমরা জানাচ্ছিলাম, আর এছাড়াও অন্যান্য কিছু শিরোনাম আছে আমাদের কাছে, সেগুলো দেখে নিতে চাই। বিএনপির কাছে হেরেও নির্বাচনী ইতিহাস গড়ল জামায়াত। মুক্তিযুদ্ধ সহ নানা বিতর্ক ছাপিয়ে 13 বছর পর সংসদে ফিরছে দলটি। নির্বাচনে নিরঙ্কুশ জয় বিএনপি জোটের। রাজনীতির মাঠে জামায়াতের সাথে নতুন শক্তি এখন 6 আসন পাওয়া এনসিপি। জয় পরাজয় শেষ হলেও থামেনি ঢাকা 8 ও 9 আসন ঘিরে কৌতূহল। মির্জা আব্বাস প্রতিক্রিয়া জানালেও এখনও নীরব পাটোয়ারি। ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে বিএনপির জয় জয়কার। রংপুর ও খুলনা বিভাগে চমক দেখিয়ে জামায়াতের আধিপত্য। শিরোনামগুলো জানাচ্ছিলাম দর্শক। এছাড়াও বিস্তারিত খবর তো আমাদের সঙ্গে রয়েছেই। আর আপনারা সবাই জানেন নিউজ 24 এর বিশেষ আয়োজন 72 ঘন্টার যে আয়োজন ভোট গণভোট, সেই গণভোট আমাদের আয়োজনের অংশ হিসেবে আমরা সাধারণ মানুষের তথ্য থেকে শুরু করে নির্বাচনের সবশেষ খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। বার্তা কক্ষ থেকে সরাসরি আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন। গতকালকে পুরো দিন ভর আমরা সেই খবরগুলো আপনাদেরকে জানিয়েছি। আজকে মূলত সংবাদগুলো আরেকটু গুছিয়ে আমাদের কাছে এসেছে এবং দর্শকদেরকে আসলে সেই সংবাদগুলোই আসলে সাজিয়ে গুছিয়ে নিউজরুম থেকে যেহেতু আমাদেরকে রেডি করেছে, আমরা সেগুলো দেখাতে চাই। একেবারেই কলি, এবং যেটি দিয়ে আসলে শুরু করছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায় এই কারণে শুরু হয়েছে। বিগত 35 বছর বাংলাদেশ কোনো পুরুষ প্রধানমন্ত্রী পায়নি এবং 35 বছর পরে বাংলাদেশ পুরুষ প্রধানমন্ত্রী একজন পেতে যাচ্ছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। এবং বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেটির নির্বাচনী লড়াইয়ে তিনি এইবারই একেবারে সামনে থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হওয়ার মতন লড়াইয়ে নেমেছিলেন এবং তিনি 2টি আসন থেকে আসলে জয় পেয়েছেন। এই নিয়ে আসলে রিপোর্টও আছে। আমার মনে হয় প্রতিবেদনটি আপনি আমাদের দর্শকদেরকে জানান। একদম দর্শকদেরকে সেই গোছানো প্রতিবেদনটি জানানোর চেষ্টা করব। প্রধানমন্ত্রী হিসেবে দেশের হাল ধরতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভূমিধস বিজয় নিশ্চিতের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, আর এমন দিনের জন্য সংগ্রাম করতে হয়েছে বছরের পর বছর। লন্ডন থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। অবশেষে দেশে ফেরেন কোটি মানুষের আশার প্রদীপ হয়ে। প্রায় 1.5 যুগ পর রাজকীয় প্রত্যাবর্তন। দেশে ফিরে লাখ লাখ মানুষের মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান। I have a plan for the people of my country. প্রিয় স্বদেশে ফেরার এই পথ মসৃণ ছিল না মোটেই। 2008 সালে সেপ্টেম্বরের শুরু লন্ডনের নির্বাসিত জীবন। সেখানে থেকেই পেতে হয়েছে ছোট ভাইয়ের মৃত্যুর খবর, হতে হয়েছে এক ঝাঁক মিথ্যা মামলার শিকার। তবে দমে না গিয়ে লন্ডনে থেকেই হাল ধরেছেন দলের, দিয়েছেন কৌশলগত নেতৃত্ব। জুলাই অভ্যুত্থানে বদলে যায় দেশের রাজনৈতিক পট। নির্বাচনের প্রহর গুনতে থাকে বাংলাদেশ। অপেক্ষা শেষের পথে তখন হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। এর মাঝেই দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান। দেশে ফেরার মাত্র 5 দিন পরে মায়ের জীবন অবসান। দেশ জুড়ে নামে শোকের ছায়া। ইতিহাসের সব রেকর্ড ভেঙে লাখ লাখ মানুষ সমবেত হন দেশনেত্রীর জানাজায়। এমন কঠিনতর শোক কাটিয়ে ওঠার আগেই তারেক রহমানকে নেমে পড়তে হয়েছে নির্বাচনের মাঠে। যেন শোকই হয়ে ওঠে তুমুল এক শক্তি। গেছেন সাধারণ মানুষের মাঝে, একের পর এক করেছেন জনসভা সমাবেশ। আমরা সেই জন্য কৃষক ভাইদের পাশে, আমরা মা বোনদের হাতে, গৃহিণীদের হাতে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই।
অবশেষে এলো ভোটের দিন। সপরিবারে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিপুল ভোটে জয়ী হলেন ঢাকা 17 ও বগুড়া 6 আসনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবারও নিশ্চিত হলো দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। খুলে গেল সরকার গঠনের দরজা। যার নেতৃত্ব যে তারেক রহমানই থাকবেন তার বলার অপেক্ষা নেই। বিএনপিও আগেই জানিয়ে রেখেছে তিনিই হচ্ছেন দেশের আগামী প্রধানমন্ত্রী। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। সহকর্মী আব্দুল্লাহ মামুনের বানানো প্রতিবেদনটি দেখছিলাম সাদিয়া। যখনই কোনো রাজনৈতিক দলের এরকম উত্থান অথবা বিজয়ের খবর আমরা দেখি, আমরা সেই সময়টায় আসলে অনেক উচ্ছ্বসিত থাকি, কিন্তু রাজনৈতিক পথ চলা কখনো সহজ হয় না। একেবারেই তাই। এবং দেখেন, গত 17 বছর তিনি যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়েছেন এবং যখন তিনি ফিরলেন দেশে তার ঠিক কয়েকদিনের মাথায় মায়ের মৃত্যু, এবং এই সব কিছুকে ছাপিয়ে গিয়ে দলের যে সাংগঠনিক কার্যক্রম এবং পরিচালনা করবার মতন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কিন্তু তাকে নিতে হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয়, এখন যে ধরেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি প্রতিবেদন করেছে এবং সেখানে তিনি প্রতিবেদনটি বলছে যে তিনি দক্ষিণ এশিয়া এবং বিশ্বের জন্য এখন ঠিক কি পরিমাণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন সেগুলোর কিছু কারণ নিয়ে কিন্তু টাইম প্রতিবেদন করেছে। আমরা সেগুলো আসলে ধীরে ধীরে জানাবো। তবে কলি, বিষয় হচ্ছে যে বিএনপি বিজয়ে সুনিশ্চিত হয়েছে, সেখানে তারা কেমন সরকার গঠন করবে সেটি নিয়ে কিন্তু একটি কৌতূহল আছে। আমরা একটা প্রতিবেদন আছে সেটি দেখে আসতে চাই। কেমন হবে বিএনপির নতুন মন্ত্রিসভা? নবীনদের প্রাধান্য থাকবে নাকি প্রবীণদের? কেবল বিএনপি নেতারা থাকবেন নাকি মন্ত্রিসভায় রাখা হবে সমমনাদের? রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে এমন নানান প্রশ্ন। নেতারা জানান সমমনাদের সঙ্গে নিয়েই সরকার গঠন করবে বিএনপি, যেখানে অভিজ্ঞতার পাশাপাশি বিবেচনায় নেওয়া হবে যোগ্যতা, দক্ষতাকে। এবারের মন্ত্রিসভায় চমক থাকতে পারে বলেও জানিয়েছেন বিএনপি নেতারা। বিপুল ভোটে বিজয়ের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপির নতুন সরকার গঠন প্রসঙ্গ। এরই মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিএনপি মহাসচিব জানান 15 ফেব্রুয়ারি হতে পারে শপথ আনুষ্ঠানিকতা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিকে সচল করা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের ধরন কেমন হবে, কাদের প্রাধান্য দেওয়া হবে নতুন বাংলাদেশের নতুন মন্ত্রিসভায়, এসব নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা আছে। লক্ষ্য পূরণে চলছে লবিং তদবিরও। এটা নিশ্চিত তারেক রহমানই হচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী। তাকে ঘিরেই আবর্তিত হবে নতুন সরকারের কার্যক্রম। অন্যদিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি মন্ত্রী হবেন নাকি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, এ নিয়ে গুঞ্জন আছে দলীয় নেতাকর্মীদের মাঝে। দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা গেছে নবীন প্রবীণের সমন্বয়ে গঠন করা হতে পারে বিএনপির মন্ত্রিসভা। থাকতে পারে কিছু নতুন মুখ, আসতে পারে নতুন চমক। মন্ত্রিসভায় অভিজ্ঞ তরুণ প্রবীণের সম্মেলনের মন্ত্রিসভা হবে। আমরা কি মোটা দাগে কি একটু আঁচ পেতে পারি? এটা তো বলা কথা। আমি তো এখনো সিরাজগঞ্জ যাচ্ছি, আমি ঢাকায় যাইনি, সুতরাং জানি না কিছু। ধারণা করা হচ্ছে স্থায়ী কমিটির প্রায় সবাই থাকতে পারেন মন্ত্রিসভায়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন সালাউদ্দিন আহমেদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অথবা ডক্টর AZM জাহিদ হোসেনকে দেওয়া হতে পারে স্বাস্থ্যের দায়িত্ব। সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সামলাতে হতে পারে অর্থ অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদ্যুৎ ও জ্বালানির দায়িত্ব দেওয়া হতে পারে ইকবাল হাসান মাহমুদ টুকুর কাঁধে। ভোট না করেও টেকনোক্যাট মন্ত্রী হতে পারেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মন্ত্রিসভায় যুক্ত করা হতে পারে দলে পদ পদবি না থাকা দক্ষ যোগ্য কোনো পেশাজীবী। গুঞ্জন আছে আইন প্রতিমন্ত্রী হতে পারেন সাবেক এই অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ ছেড়ে ঝিনাইদহ 1 আসনে জয়ী হয়েছেন তিনি। এছাড়া দীর্ঘদিন তারেক রহমানের সঙ্গে লন্ডনে থাকা বিশেষ কোনো সেক্টরে দক্ষ ও বিশ্বস্ত কেউ থাকতে পারেন বিএনপির মন্ত্রিসভায়। তবে বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে আসছে বিএনপি সরকারের উপর ব্যাপক প্রত্যাশা আছে জনমনে। তাই বাস্তবতার পাশাপাশি দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় নতুন মন্ত্রিসভা গঠন করতে হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে।
মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। কলি, বিএনপির আসলে বিজয় সুনিশ্চিত হবার পরে নানান রকম প্রশ্ন আসলে ঘুরপাক খাচ্ছিল যে কেমন হবে তাদের এখন আবার দীর্ঘ 20 বছর পরে যে তারা আবারও আসলে সরকার গঠন করতে যাচ্ছে, কেমন হবে তাদের আসলে মন্ত্রিসভা গঠন, এই সব কিছু নিয়ে তো আলোচনা চলছিল। বিবিসি যেমন যদি বলি বিএনপিকে নিয়ে আরেকটি রিপোর্ট করেছে, সেখানে বলা হচ্ছে যে বিএনপির জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন করাটা বা দেশে আসাটা বা যদি বলি এর সাথে যুক্ত হওয়াটা অনিবার্য ছিল এবং তাকে আসলে একক নেতা হিসেবে পরিণত করছে এই নির্বাচনটি, এবং তার রাজনৈতিক যে পরীক্ষাটা সেটি কিন্তু এই নির্বাচনের সাফল্যতার মধ্য দিয়ে কিন্তু আসলে প্রমাণিত হলো। তবে সবকিছুকে ছাপিয়ে এবারের মন্ত্রিসভা যেটা হয়েছে সেই জায়গাতে একটা জিনিস বলতে চাই, এবারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন অনেকে। এবারের মন্ত্রিসভায় আমি বলবো সার্বজনীন মন্ত্রিসভার মতোই এবারের মন্ত্রিসভা হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষ আসলে এইভাবেই করেই তারা দেখছেন পুরো বিষয়গুলোকে। যেমন এখানে নুরুল হক নূর আছেন, এখানে জুনায়েদ সাকি জায়গা পেয়েছেন, এখানে এনসিপি থেকে নেতারা এসেছেন, জামায়াত থেকে এসেছেন। আইনগতভাবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকার কারণে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। এছাড়া দেশের সার্বিক জায়গা থেকেই কিন্তু জোটের মাধ্যমে অনেক দলের কাছ থেকে ছোট ছোট দলের যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রার্থীরা তারা জায়গা পেয়েছেন। সার্বিক দিক মিলে বলা চলে এবারে মন্ত্রিসভা একটু নতুন করে মানুষের সামনে আসছে। একটু আমরা দেখব যে আমাদের কাছে জামায়াতের রাজনীতির প্রসঙ্গে কিছু তথ্য আছে, সেই খবরগুলো আপনাদেরকে জানাতে চাই। জামায়াতের রাজনীতি পছন্দ করেনি মানুষ, আর বিএনপির তাই নিরঙ্কুশ বিজয় হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও 1 আসনে বিজয়ের পর নিউজ 24-কে জানিয়েছেন, দেশবাসীর কাছে কৃতজ্ঞতাও জানিয়েছেন। তিনি বলেছেন, জুলাই সনদে যা যা সই করা হয়েছে ধীরে ধীরে সব পূরণ করবে বিএনপি। ঠাকুরগাঁও থেকে বিস্তারিত জানাচ্ছেন নাইমাল জিকো। 17 বছর পর ঠাকুরগাঁও সদরে ধানের শীষের বিজয়ে গোটা দেশের নজর এখন মির্জাবাড়িতে। বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 1 লাখ ভোটে হারিয়েছেন জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেনকে। বিজয়ের ক্ষণতাই অনেক আবেগের। নেতার আবেগে কেঁদেছেন কর্মী সমর্থকরা, যার সাক্ষী উত্তরের জেলাটির বুক চিরে বয়ে চলা টাঙ্গন নদীও। জনতার ভালোবাসার স্রোতে মিশেছে 17 বছরের বঞ্চনা থেকে মুক্তির প্রত্যাশা। বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়বার জন্য যে প্রত্যাশা নিয়ে মানুষ ভোট দিয়েছে, সেই প্রত্যাশাটা পূরণের জন্য বিএনপি অবশ্যই চেষ্টা করবে এবং ইনশাল্লাহ সক্ষম হবে বিএনপি। আমরা আশাবাদী ঠাকুরগাঁর মানুষ বিগত দিনে যা পায়নি আগামী দিনে সেটা সেই স্বপ্ন হয়তো পূরণ হবে। ঠাকুরগাঁও যে এয়ারপোর্ট আছে, যে হাসপাতাল আছে, সেটাকে ডেভেলপমেন্ট করা। এই জন্য মহাসচিবের কাছে আমরা আবেদন করি যেন আমাদের এই দুঃখ দুর্দশা যাতে আমাদের এই উত্তরবঙ্গের মধ্যে যাতে না থাকে। উনি এত ভালো মানুষ, এত বিনয়ী মানুষ, ঠাকুরগাঁয়ের সম্প্রীতি, সংস্কৃতি, ক্রীড়াঙ্গন সব সুন্দর উনি এগিয়ে নিয়ে গেছেন। আমাদের এদিকে কর্মসংস্থান সৃষ্টি করে এই ঠাকুরগাঁও এলাকাকে কিভাবে উন্নত করা যায় এই ব্যবস্থা ছাড় নেবেন আমাদের দৃঢ় বিশ্বাস। সংখ্যালঘু অধ্যুষিত আসনটিতে জয়ের পর তাই সব ধর্মের মানুষকে মির্জা ফখরুল দিলেন সম্প্রীতির বার্তা। গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মুক্ত একটা সমাজের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে এবং তারই যে বহিঃপ্রকাশ হচ্ছে জনগণের বিএনপির প্রতি ভালোবাসা, হচ্ছে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি। এই ভিক্টরিকে মূল্যায়ন করতে হবে সেই কোণ থেকে। বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। রাজনীতিতে সজ্জন হিসেবে পরিচিত বিএনপি মহাসচিব মানুষের ভালোবাসার জবাব দেন ভালোবাসায়। বিএনপির বিজয়ের কারণ বিশ্লেষণ করে বলেন, জামায়াতের রাজনীতি পছন্দ করেনি মানুষ। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেওয়া হয়, তার কণ্ঠরুদ্ধ করা হয়, তখন অন্য এই শক্তিগুলো মাথা তেড়া দিয়ে উঠতে থাকে এবং সেটাই এই দেশে ঘটেছে। যেখানে আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়েই গেছে। জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদে যা যা সই করা হয়েছে ধীরে ধীরে সব পূরণ করা হবে। নাইম আল চিকো, নিউজ 24, ঠাকুরগাঁও।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরে দর্শক দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু গুলশান কার্যালয়ে বিএনপির সেখানে আসলে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। এই বিষয়ে আমরা আরো খবরাখবর জানবো। আমাদের সহকর্মী আছেন গুলশান কার্যালয়ের সামনে বিএনপির সাইফুল ইসলাম। আমরা চলে যাচ্ছি সাইফুল ইসলাম, আপনার পেছনে অনেক বিএনপি নেতাকর্মীদের ভিড় দেখতে পাচ্ছি, কি বলছেন তারা, কতটা উচ্ছ্বসিত এবং আজকে বা এর পরবর্তীতে আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কি কি কর্মসূচি আছে জানাবেন আমাদের। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে দুপুরের পর থেকেই কিন্তু তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিনি এসেছেন এবং এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের শীর্ষ নেতারা তারেক রহমানের সঙ্গে তারা বৈঠক করছেন এবং বৈঠকটি মূলত বিএনপির মন্ত্রিপরিষদ গঠনের বিষয়ে আলোচনা এবং আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে তারা দেশকে কীভাবে এগিয়ে নেবে সেই বিষয়ে কিন্তু তারা কথা বলছেন। এবং আজকে সকাল থেকেই কিন্তু এই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শত শত নেতাকর্মী এবং বিভিন্ন জেলা থেকে যারা নির্বাচিত হয়েছেন সংসদীয় আসন থেকে তারা কিন্তু এখানে আসছেন এবং তারা এখানে এসে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে তারা দেখা করেছেন। বিএনপি চেয়ারম্যানের সাথে অনেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। আমরা দেখেছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষকে আমরা দেখেছি তারা আজকে ফুল নিয়ে এসেছেন। আপনি জানেন যে আজকে কিন্তু বসন্তের প্রথম দিন, অনেক মানুষই কিন্তু আজকে আমরা দেখেছি যে তারা বসন্তের প্রথম দিনে নানা রঙিন পোশাকে তারা এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এসেছিল এবং তারা অনেকেই কিন্তু দেখেছি তারা গোলাপ ফুল নিয়ে এসেছিল তারেক রহমানকে দেওয়ার জন্য। যদিও তারেক রহমান বৈঠকে ব্যস্ততা থাকার কারণে তারা তারেক রহমানের সঙ্গে দেখা করতে পারেনি এবং আমরা জানতে পেরেছি আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের যারা শীর্ষ নেতা রয়েছেন তাদের সাথে মন্ত্রিপরিষদ গঠন এবং সংসদে উচ্চকক্ষ এবং জুলাই সনদের বাস্তবায়নের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু দলের শীর্ষ নেতাদের সঙ্গে তারা আলাপ করছেন এবং শীঘ্রই সরকারের পক্ষ থেকে গেজেট জারি হওয়ার পর সরকার গঠনের যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলছেন। এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। সাইফুল, আপনাকে অনেক ধন্যবাদ। সাইফুল ইসলাম আমাদের সঙ্গে বিএনপির গুলশান কার্যালয় থেকে যুক্ত ছিলেন। কলি, জি ধন্যবাদ আপনাকে। সাইফুল ইসলাম আসলে জানালেন বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনার খবর এবং খুবই স্বাভাবিক, মানে যেটা এর আগের খবরে আমরা জানাচ্ছিলাম যে একটা লম্বা সময় পর যখন একটি দলের এইরকম বিজয় হয়, যদিও এবারে বিএনপির বিজয় সম্পর্কে অনেকেই সুনিশ্চিত ছিলেন এবং মানুষের ভোট দিতে যাওয়ার যেই আগ্রহ দেখেছি আমরা এবারে, সেটাও আবার মনে হয় যে বাংলাদেশের জন্য একটা নতুন মাত্রা যোগ করেছে এবং বাংলাদেশের মানুষ সচেতন হচ্ছে। বাংলাদেশের মানুষ, দেশের জনগণ কাকে নির্বাচিত সরকার হিসেবে দেখতে চায় সেই জায়গাটাতে মানুষ কিন্তু বেশ স্পষ্ট এবং জনগণের রায়ের মাধ্যমে আমরা তার প্রতিফলন দেখলাম এবারে। মানুষ এভাবে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে, সেই প্রত্যাশা তো আমরা রাখতেই পারি। পরের খবরে যেতে চাই দর্শক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিমাত করেছে জামায়াত। দলটির 85 বছরের রাজনীতি ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে 68 আসনে জয় পেয়েছে তারা। সবশেষ 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে 2টি আসনে জয় পেয়েছিল তারা, আর 13 বছর পর জামায়াত এবারে ফিরেছে সংসদে। এর আগে সেরা নির্বাচনী সাফল্য ছিল পঞ্চম সংসদ নির্বাচনে 18 আসন প্রাপ্তির। দলটির রাজনৈতিক পথচলায় মুক্তিযুদ্ধ সহ নানা বিতর্কের মধ্য দিয়ে যেতে হয়েছে, আর সকল বিতর্ক বাধা বিপত্তিকে ছাপিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই নির্বাচনকে ঘুরে দাঁড়ানোর টার্নিং পয়েন্ট হিসেবে নিয়েছে তারা, আর যার ফলাফলও পেয়েছে ইতিহাস করা। শেখ হাসিনার দীর্ঘ দুঃশাসন থেকে মুক্তি পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিমাত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি 85 বছরের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে 68 আসনে জয় পেয়েছে, যার মধ্যে দেশের প্রাণকেন্দ্র ঢাকাতেই আছে 6টি আসন। দলটি বসতে যাচ্ছে জাতীয় সংসদের বিরোধী দলীয় আসনে। গত 16 বছরে নানা চড়াই উতরাই পেরিয়ে 24-এর গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার। এরপরই রাজনৈতিক টাইমলাইনে মুক্তিযুদ্ধ সহ নানা বিতর্কে জর্জরিত জামায়াত ইসলামী। কিন্তু সকল বিতর্ক ছাপিয়ে নির্বাচনকে সামনে রেখে দলটি শহর থেকে গ্রামে ছুটে বেড়ায়। জামায়াত ঘুরে দাঁড়ানোর জন্য এই নির্বাচনকে টার্নিং পয়েন্ট হিসেবে ধরে, যার ফলাফলও পেয়েছে ইতিহাস গড়া।
গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই নির্বাচনী কাজ শুরু করে দলটি। সবশেষ 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে দলটি 2টি আসন জয়লাভ করেছিল। 13 বছর পর সংসদে ফিরছে জামায়াত ইসলামী। এর আগে নির্বাচনী সেরা সাফল্য ছিল পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে 18 আসন প্রাপ্তি। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। যে কলি প্রতিবেদনে দেখছিলাম যে 85 বছরের যে রাজনীতি জামায়াতের, তাদের মধ্যে আসলে ইতিহাসে প্রথমবারের মতন এত সংখ্যক আসন কিন্তু তারা আসলে পেয়েছে, যেটি তাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত আসলে বলাই চলে। এবার যদি একটু যেতে চাই বিএনপির জয়ের খবরে, নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের অপেক্ষায় বিএনপি জোট। 297 আসনের মধ্যে 211টিতেই জয় পেয়েছে তারা। প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য পেয়েছে 77টি আসন, যার মধ্যে জামায়াত একাই পেয়েছে 68টি আসন এবং রাজনীতির মাঠে নতুন শক্তি এনসিপি পেয়েছে 6টি আসন। বড় ব্যবধানে হারলেও যেন উত্থানের বার্তা দিয়েছে জামায়াত। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় হলো বিএনপি নেতৃত্বাধীন জোটের। 211 আসন পেয়ে এখন সরকার গঠনের অপেক্ষায় দলটি। এই জোটের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে 77টি আসন, যার মধ্যে জামাত একাই পেয়েছে 68টি আসন এবং রাজনীতির মাঠে নতুন শক্তি এনসিপি পেয়েছে 6টি। উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও 3 প্রধান দলের শীর্ষ নেতাই জিতেছেন নিজ নিজ আসনে। এর মধ্যে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়া 1 আসনে বিপুল ব্যবধানে জয় নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে ঢাকা 17 আসনে জামাত প্রার্থী সম খালিদুজ্জামানের চেয়ে মাত্র 4399 ভোট বেশি পেয়ে উতরে গেছেন তিনি। অন্যদিকে 2 শফিকের লড়াই নামে পরিচিতি পাওয়া ঢাকা 15 আসনে শেষ বেলায় জয়ের হাসি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের। আর এনসিপি প্রধান নাহিদ ইসলাম আগের সব সমীকরণ পাল্টে ঢাকা 11 আসনে বিএনপির এম এ কাইয়ুমকে হারিয়েছেন মাত্র 2000 ভোটে। বিভাগওয়ারি আসন ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় ঢাকা বিভাগের 70টি আসনের 57টিতেই জয় পেয়েছে বিএনপি, আর জামাত 9টি, এনসিপি 2টি এবং 2 জন স্বতন্ত্র প্রার্থী করেছেন বাজিমাত। চট্টগ্রাম বিভাগের 58 আসনের মধ্যে বিএনপি জোটের জয় 47টিতে। এখানে জামায়াত জয় পেয়েছে 3টি এবং এনসিপি 2 আসনে। স্বতন্ত্র এবং অন্যান্য প্রার্থীরা জয় পেয়েছেন 4টিতে। এই বিভাগের 2 আসনের ফলাফল স্থগিত করা হয়েছে। সিলেট বিভাগের ফলাফলে বিএনপির সফলতা প্রায় একচ্ছত্র। 19টি আসনের মধ্যে 18টিতেই জয় হয়েছে বিএনপি জোটের। এই বিভাগে জামায়াতের আসন 1টি। বরিশালে বিএনপি পেয়েছে 16টি আসন, তার শরিকরা পেয়েছে আরও 2টি, আর জামাত পেয়েছে 1টি আসন। ময়মনসিংহ বিভাগেও ধানের শীষের আধিপত্য। এই বিভাগে 24 আসনের 19টিতে জয় পেয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। জামায়াত 3টি এবং স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন 1টি আসন। রাজশাহী বিভাগে 39 আসনের মধ্যে 30টিতেই জয় হয়েছে বিএনপির। বাকি 9 আসন জিতে রাজশাহীতে অবস্থান জানান দিচ্ছে জামায়াত। তবে খুলনা বিভাগে সবচেয়ে বেশি আসন পেয়েছে জামায়াত ইসলামী। এখানে তাদের আসন সংখ্যা 25টি আর বিএনপির 11টি। রংপুর বিভাগেও সর্বোচ্চ আসন পেয়েছে জামায়াত। 33 আসনের 16টিতেই জয় পেয়েছেন দাড়িপাল্লার প্রার্থীরা। তাদের শরিক এনসিপি পেয়েছে 2টি আসন আর বিএনপির আসন এই বিভাগে 14টি। তবে দ্বাদশ সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি 192 আসনে প্রার্থী দিলেও কোনো আসনেই জয়ের মুখ দেখেনি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এই মুহূর্তে আসলে নির্বাচনের খবরের চাইতে বড় কোনো খবর আসলে নেই। বেসরকারিভাবে বেশ কিছু তথ্য তো আমরা পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে সবশেষ তথ্য যেগুলো আসবে সেগুলো আমরা একটু দর্শকদেরকে জানাতে চাই। আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস নির্বাচন কমিশনে আছেন, তার কাছে যাব। অন্তরা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আমাদেরকে জানাবেন সবশেষ কি খবর আছে আপনার কাছে? সবশেষ খবর হচ্ছে এটাই যে আজকেই নির্বাচন কমিশন আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো তার যে 297টি আসনের ফলাফল তারা ঘোষণা করেছে সেটি গেজেট আকারে প্রকাশ করবে। অর্থাৎ আজ রাতেই গেজেট আকারে প্রকাশ হতে যাচ্ছে এই 297টি আসনের যে ফলাফল সেটি। অর্থাৎ এই গেজেট আকারে প্রকাশ হওয়ার মধ্য দিয়ে কিন্তু একেবারে সরকারি যে ফলাফল সেটি আসলে পাওয়া যাবে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা এই যে নির্বাচন কমিশনের যে বোর্ড রয়েছে এই বোর্ডে
যে 297 আসনের ফলাফল পেয়েছি এটি কিন্তু একেবারেই সরকারি ফলাফল নয়, কারণ যতক্ষণ না পর্যন্ত গেজেট আকারে প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই ফলাফলটি আসলে বেসরকারি ফলাফল। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে 299টি আসনে আসলে এবার নির্বাচন হয়েছিল, সেই 299টি আসনের সকল আসনের ফলাফল ঘোষণা করা হয়নি। কারণ হচ্ছে চট্টগ্রাম 2 আসনে সারোয়ার আলমগীর বিএনপির প্রার্থী ধানের শীষে দাঁড়িয়েছিলেন এবং চট্টগ্রাম 4 আসনের আসলাম চৌধুরী তিনিও ধানের শীষে দাঁড়িয়েছিলেন এবং বিএনপির প্রার্থী। এই দুটি আসনের ফলাফল ঘোষণা করা হয়নি, তার কারণ হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা ছিল কোর্টে। তো মামলা ছিল এই কথাটি নির্বাচন কমিশন আগেই জানতো, কিন্তু তারপরেও আসলে কেন তারা তাদেরকে এই নির্বাচনে দাঁড়াতে দিল সেই বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা যে কথাটি বলেছেন যে তারা যখন হলফনামা দেখেছে তখন তাদের কাছে মনে হয়েছে যে তারা নির্বাচনে প্রার্থী হবার যোগ্য, কিন্তু পরবর্তীতে কোর্টে যখন অন্য কেউ রিট করেন বা অন্য কেউ মামলা করেন সেটি নিষ্পত্তি না হলে তাদের যে ফলাফল সেটি আসলে নির্বাচন কমিশন ঘোষণা করতে পারে না। তবে একটি বিষয়, যদি তারা জয়ী না হন, অর্থাৎ তারা যদি একদম প্রথম স্থানে না থেকে দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকতেন, তাহলে এই ফলাফলটি প্রকাশ করতে কোনো ধরনের বাধা ছিল না। সুতরাং ধারণা করা যাচ্ছে যে তারাই আসলে এই দুটি আসনে জয়ী হয়েছেন, যে কারণে এই ফলাফল আসলে নির্বাচন কমিশন প্রকাশ করছে না। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে অন্তর আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি বিআরবি ভোট গণভোটে। দর্শক, আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সহকর্মী সাদিও সঙ্গে রয়েছেন। যাচ্ছি পরের খবরে কি আছে দেখে নিতে চাই। আনন্দ মিছিল নয়, নির্বাচনের বিপুল বিজয়কে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উদযাপন করেছে বিএনপি। একই সাথে বিএনপির সংখ্যাগরিষ্ঠ বিজয় অর্জন করায় আল্লাহর কাছে শুকরিয়া এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন দলের নেতারা। দেশের ইতিহাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের উদাহরণ হয়ে থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026। তাই সরকারের আহ্বানে সারা দেশে বাদ জুমা শুকরানা দোয়া অনুষ্ঠিত হয়। একই সাথে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাওয়ায় শুকরানা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য বাদ জুমা বিএনপির আহ্বানে দোয়া অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে আগামী সরকার, এমনটাই প্রত্যাশা তাদের। যে কোনো সময়ের জন্য তুলনায় এই ভোটটি অনেক সুশৃঙ্খল, নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এরকম ম্যান্ডেট দিয়েছে, তারা যেন এরকম ইনসাফের সাথে এখন দেশ পরিচালনা করে। আমরা দোয়া করি যাতে উনি ইনশাল্লাহ ভালোভাবে দেশটা চালাইতে পারে, দেশটা আগে নিতে পারে, সন্ত্রাস ছাঁদা মুক্ত, অন্যায় অনিয়ম থেকে যাতে এই দেশের জনগণ যাতে ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে চলতে পারে। বগুড়া শহরে বাইতুর রহমান মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় নেতারা শুকরিয়া আদায় সহ তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। আমাদের বিজয় উল্লাসটা আমাদের প্রধান কাজ না, আমরা মহান রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। এই কারণে মহান আল্লাহ পাক যেন আমাদের সাহায্য করেন, আমাদের সহযোগিতা করেন। দেশকে এগিয়ে নিতে তারুণ্যকে কিভাবে কাজে লাগাবো সেটা পরিকল্পনা আমাদের ছিল, আর এই পরিকল্পনাকে বাংলাদেশের তরুণরা গ্রহণ করেছে। নারায়ণগঞ্জ, রাজশাহী, নোয়াখালী ও সিরাজগঞ্জ সহ সারা দেশে দেশ ও জাতির কল্যাণে দোয়া মাহফিল করেন বিএনপি নেতারা। গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, 31 দফা বাস্তবায়ন এবং মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য কার্ড এবং হেলথ কার্ড। নিরঙ্কুশ বিজয়ের পর আনন্দ মিছিল না করার আহ্বান জানায় বিএনপির কেন্দ্রীয় নেতারা। তবে বিজয় উপভোগ করতে বেশ কিছু জায়গায় নেতাকর্মীদের আনন্দ মিছিল করতে দেখা গেছে। আরফিল ইসলাম, নিউজ 24। ভোটের মাঠে যে দুটি আসন আসলে আলোচিত ছিল সেগুলো কিন্তু এখনো আলোচনায় আছে, আমরা একটু দেখে আসতে চাই। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয় পরাজয় শেষ হলেও ঢাকা 8 ও 9 আসন ঘিরে জল্পনা এখনো থামেনি। পরাজয় বরণ করা নাসির উদ্দিন পাটোয়ারিকে দেখা না গেলেও বিজয়ের পরও ভোট ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এনেছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। অপরদিকে ঢাকা 9 আসনে জয় পরাজয় মেনে নিয়ে স্বচ্ছ রাজনীতির প্রতীক হিসেবে একসাথে কাজ করার কথা জানিয়েছেন হাবিবুর রশিদ হাবিব এবং তাসনিম জারা। সংসদ নির্বাচনে 2 শতাধিক আসনে বিএনপির ভূমিধস জয়। তবে সবকিছু ছাপিয়ে সারা দেশের মানুষের চোখ ছিল ঢাকা 8 ও 9 আসনের দিকে। 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে হাবিবুর রশিদ হাবিব ও তাসনিম জারা ঢাকা 9 আসনে সৌহার্দ্যের প্রতীক হয়ে উঠেছে। ঠিক তার উল্টো পরীক্ষিত রাজনীতিবিদ মির্জা আব্বাস ও
নাসিরউদ্দিন পাটোয়ারির বাগযুদ্ধে ভিন্ন আবহ তৈরি করে ঢাকা ৮ আসনে। ব্যবসায়ীরা যে গুলিস্তানে ব্যবসা করে মতিঝিলে, এগুলো অনেক জায়গা থেকে চাঁদা উঠে, ওগুলো নিয়ে মির্জা আব্বাস হলো গুন্ডা বাহিনী পালে। কথার লড়াইয়ের মতোই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করে ঢাকা ৮ আসনের রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে পরাজয়ের পর এখন পর্যন্ত জনসম্মুখে দেখা যায়নি নবীন এই রাজনীতিবিদকে। সামনে এত গুন্ডা বাহিনী তারা রেখে দিয়েছে যে মানুষ ভোট দিতে ভয় পাচ্ছে। অপরদিকে বিজয়ী হলেও রাজনীতির নয়া সমীকরণ নতুন করে শুরু করতে হচ্ছে মির্জা আব্বাসকে। তবে ভোট ইঞ্জিনিয়ারিং ছাড়া নাসিরের এমন ভোট সম্ভব নয় বলে দাবি বিএনপির এই পোরখা প্রবীণ রাজনীতিবিদের। আমি যেটা বারবার বলতাম যে একটা ইঞ্জিনিয়ারিং করবে ওরা, সেই ইঞ্জিনিয়ারিং করে ফেলেছে, এটা একেবারেই করে ফেলেছে, এটা আমরা বুঝতে পারি নাই। এদিকে নির্বাচনে হেরে গেলেও পুরনো সেই সৌহার্দ্যের বার্তা বজায় রেখেছেন স্বতন্ত্র হিসেবে ঢাকা ৯ আসনে নির্বাচন করা তাসনিম জারা। সামাজিক মাধ্যমে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে নতুন করে শুরু করার প্রত্যয় জানান তিনি। আপনাকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব জয়ী হলেও সবাইকে নিয়ে ঢাকা ৯ আসনের মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন। রাজনৈতিকভাবে সামাজিকভাবে আমরা তো বলছি যে যারা অন্যরা ছিলেন তাদেরকে নিয়েও আমরা কাজ করতে চাই, সুতরাং তাদের কাছেও জানবো যে আসলে চলেন আমরা কোন কাজটা করলে ভালো হবে। নিজ এলাকার মানুষের সমস্যা সমাধানে তাদের সাথে আলোচনা করেই অগ্রাধিকার ভিত্তিতে তা সম্পন্ন করার আশ্বাস দেন ছাত্র দলের এই সাবেক নেতা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। একটি অবাধ, উৎসবমুখর এবং পরিচ্ছন্ন জাতীয় নির্বাচনের সাক্ষী হলো বাংলাদেশ। বড় কোনো ধরনের সংঘর্ষ অথবা হানাহানি ছাড়া এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আর নির্বিঘ্নে ভোট দিয়েছেন ভোটাররা। অনেকেই বলছেন একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের নতুন দৃষ্টান্ত দেখা গেল এবারে। উদ্বেগ ছিল, শঙ্কা ছিল, জনমনে ভয় ছিল কি না কি হয়, তবে উবে গেল সবই। গণতন্ত্রের নতুন যাত্রার দিনে সারাদিন সারা দেশে দেখা গেছে উৎসব মুখর পরিবেশ। দীর্ঘ লাইন ছিল সকাল থেকেই, তবে অপেক্ষা করতে হয়নি ঘন্টার পর ঘন্টা। যে অভিযোগ থাকে প্রতিবারই, সঙ্গে ছিল কঠোর নজরদারি। সংযত রাজনীতির নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন ভোটাররা। যদি সুষ্ঠু নির্বাচন চায় তাহলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, আর সরকার যদি না চায় তাহলে এটা সম্ভব না। নির্বাচনে সহিংসতা তেমন হয়নি, এটা খুবই ভালো লেগেছে। নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাই। ১.৫ দশকের তথাকথিত প্রহসনমূলক কয়েকটি নির্বাচনে যে চিত্র দেখেছে দেশের মানুষ, সেই চিত্র বদলে গেছে এবার। সাধারণ মানুষ বলছে এই যেন এক বিরল পরিচ্ছন্ন নির্বাচনী চেহারা। আগে যে নির্বাচন সবচেয়ে হাসিনা মার্কা নির্বাচন, মানে ভোট দেওয়া লাগে না, যাওয়ার আগে ভোট হয়ে গেছে। এখন আর সেই না, এবছর আইন শৃঙ্খলা বাহিনী খুব শক্ত ছিল, যার কারণে মানুষ সচেতনভাবে ভোট দিয়েছে। আশা করি দেশটা থেকে এসব খারাপটা দূর হয়ে যাবে, ভালো কিছু আসবে। সংসদ নির্বাচন ও গণভোটে অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা, রাজনৈতিক দলগুলোর সংযত আচরণ আর ভোটারদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এমন নির্বাচনী চিত্র দেশ বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। এবারে জানাবো হেভিওয়েট প্রার্থীরা কোথায়, কারা কেমন কি করলেন। চলে যাব নদীমাতৃক বাংলাদেশে। রাজনীতির জলধারা আজ এক নতুন মোহনা এসে মিশেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধুলো ওড়ানো ময়দান শেষে এখন কেবলই নতুনত্বের সুবাস। ব্যালট পেপারের প্রতিটি ভাঁজে লুকিয়ে থাকা জনমতের রায় আজ স্পষ্ট। দেশ জুড়ে ছড়িয়ে থাকা হেভিওয়েট প্রার্থীদের জয় জয়কার আর রাজনীতির নতুন মেরুকরণের মধ্য দিয়ে বাংলাদেশ পা রাখছে এক অন্য উচ্চতায়। আগামীর হাল কার হাতে, কারাই বা হলেন এই নতুন মহাকাব্যের নায়ক, তা নিয়ে জানাচ্ছেন আল মোহাইবিনুল খান। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের মানচিত্রে আজ আঁকা হয়েছে এক নতুন রাজনৈতিক আলপনা। এই নির্বাচনে জনগণের রায় যেন এক জটিল অঙ্কের সমাধান করে দিয়েছে। ঢাকা 17 এবং বগুড়া 6 আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে আগামীর কাণ্ডারি হিসেবে আবির্ভূত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার দলের অভূতপূর্ব এই জয় কেবল একটি সংখ্যার বিচার নয়, বরং দেশের শাসনভার গ্রহণের এক সুনিশ্চিত পদধ্বনি। বাংলার মসনদ এখন তারই প্রতীক্ষায়। এই নির্বাচন ছিল বিশ্বাসের অগ্নি পরীক্ষা, যে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিজয়ের মালা পরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। উত্তরের জনপদ ঠাকুরগাঁও 1 আসনে নিজের অবস্থান পুনরায় প্রমাণ করেছেন বিএনপির অভিজ্ঞ কাণ্ডারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে তারুণ্যের শক্তির প্রতীক হয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দেখিয়েছেন নতুন প্রজন্মের রাজনৈতিক উত্থান।
সীমান্তবর্তী জনপদ কক্সবাজার 1 আসনে বিজয়ের নিশান উড়িয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজনৈতিক বাকবদলে ব্যক্তি কখনো কখনো প্রতীকের চেয়ে বড় হয়ে ওঠে, যার প্রমাণ দিলেন রুমিন ফারহানা। দলছুট হয়েও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ছিনিয়ে এনেছেন কাঙ্ক্ষিত বিজয়। পটুয়াখালী 3 আসনেও লেগেছে পরিবর্তনের হাওয়া। বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সেখানে জয়ী হয়ে তারুণ্যের জয়গান গেয়েছেন। কুমিল্লা 4-এ 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ দেখিয়েছেন সাংগঠনিক দক্ষতার ম্যাজিক। আর কুমিল্লা 11-তে বিজয়ী হয়েছেন একই জোটের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর রংপুর 4-এ উত্তরের মঙ্গা পীড়িত মানুষের ভাগ্য বদলের অঙ্গীকার নিয়ে জয়ী হয়েছেন আক্তার হোসেন। রাজনীতির এই সুবিশাল ক্যানভাসে আজ যেমন অভিজ্ঞতার জয় হয়েছে, ঠিক তেমনি তারুণ্যের নতুন স্পন্দনও পেয়েছে প্রাণ। এখন অপেক্ষা কেবল শপথের আর জনগণের দেয়া আমানত রক্ষার এক কঠিন প্রতিজ্ঞার। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম। বাংলাদেশের নির্বাচন নিয়ে এটা এবার শুধু দেশ নয়, দেশের বাইরে আন্তর্জাতিক গণমাধ্যমেও নানা রকম খবর আমরা দেখতে পেয়েছি এবং সেই খবরের ধারাবাহিকতায় বিভিন্ন দেশ থেকে কিন্তু তারেক রহমানকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই তাকে কংগ্রেচুলেশনস বলে বিভিন্ন মেইল, চিঠি, লেখা, সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে শুরু করে ব্যক্তিগতভাবে ফোন করেও সেই খবরাখবর জানিয়েছেন। সেরকম একটি তথ্যই দর্শক আমাদের কাছে আছে, জানাতে চাই আপনাদেরকে। ভূমিধস জয় পাওয়ায় বিশ্ব নেতাদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমানকে। আরও আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, যুক্তরাষ্ট্র এবং চীনের দূতাবাসও দিয়েছে শুভেচ্ছা বার্তা। এদিকে বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রচারিত হচ্ছে ঐতিহাসিক এই জয়ের খবর। সাধারণ নির্বাচনে বিএনপির ভূমিধস জয় 2/3 বেশি আসনে। বদলে যাওয়া বাংলাদেশে আসছে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ 17 বছর নির্বাসনে থাকা 60 বছর বয়সী তারেক রহমানের এমন অভূতপূর্ব সাফল্যের খবর গুরুত্ব পেয়েছে বিশ্ব গণমাধ্যমে। রয়টার্সের শিরোনাম, বিপুল এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন, স্থিতিশীলতার প্রতিশ্রুতি। জুলাই বিপ্লবের পর প্রথম নির্বাচনে বিএনপির বিশাল জয়, এমন শিরোনাম করেছে সিএনএন। ভূমিধস জয়ের কথা উঠে এসেছে বিবিসিতেও। এছাড়াও আল জাজিরা, আনাদুলু এজেন্সি, ডয়েচে ভেলে সহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলোতেও গুরুত্ব পেয়েছে শহীদ জিয়ার প্রতিষ্ঠা করা দলটির জয়ের খবর। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি, হিন্দুস্তান টাইমসের শীর্ষ খবর বিএনপির ভূমিধস জয়। পাকিস্তানের সংবাদ মাধ্যমে উঠে এসেছে বিশেষ কাভারেজ। এমন বিশাল জয় পাওয়ায় বিশ্ব নেতাদের প্রশংসায় সিক্ত হচ্ছেন তারেক রহমান। অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তা পাঠিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসও বিএনপি ও তারেক রহমানকে দিয়েছে শুভেচ্ছা বার্তা, যেখানে উঠে এসেছে নতুন সরকারের সঙ্গে কাজ করতে ওয়াশিংটনের আগ্রহের কথা। চীনও হেঁটেছে একই পথে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে বেইজিং। আসমা তুলি, নিউজ 24।